ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। না বাবা, আমি ইঞ্জেকশন নেব না, কিছুতেই না। ওরকম করে না লিলি, কথা না শুনলে বাবা কিন্তু খুব রেগে যাবে, আর রেগে গেলে হাতের ইঞ্জেকশনটা তুলে ধরে মানুষটা। নিডেল চুইয়ে এক ফোঁটা তরল এসে পড়ে মাটিতে। আমার কষ্ট হয়, আমার। কথাটা শেষ হওয়ার আগেই একটা শক্ত হাতের চর এসে পড়ে মেয়েটার গালে। ঠোঁটের নিচে রক্তের স্বাদ পায় সে। হাত পা কুষ্ঠ রোগীর মতো কাঁপছে। শুধু ভয়ে নয়, চাইলেও হাতটা নিজের আয়ত্তে রাখতে পারে না ও। নাও, কামন লিলি, হাতটা তোলো, দেখি 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 দেখি। আদর করে মেয়েটার হাতের উপর দিকে হাত বুলোতে থাকে লোকটা। আমাকে আর কষ্ট দিও না বাবা, ইঞ্জেকশন নিলে আমি আর চলতে পারি না, হাত দিয়ে কাজ করতে পারি না। মেয়েটার থুতনিতে আদর করে একটা হাত রাখে লোকটা। যাতে তুমি আমার মনের মতো হয়ে থাকো, সেই জন্যই তো দিচ্ছি ইঞ্জেকশন। ড্যাডিজ লিটল গার্ল। আমি মায়ের সঙ্গে থাকবো। অনুরোধটা আর্তনাদের মতো শোনায়। লোকটার মুখে একবার করুণ হাসি খেলে। কিন্তু মা তো তোমার সঙ্গে থাকবে না মামুনি, তার তো আলাদা সংসার আছে। এদিকে তাকাতে হবে না। মেয়েটা কিন্তু মুখ ঘোরায় না। হাতে সিরিঞ্জ ঢোকায়, ছিটকে খানিকটা রক্ত বেরিয়ে আসে। এই প্রথম রক্তের লাল রংটাই এখন নেশা ধরাচ্ছে ওকে। সেই রক্তটার দিকে জল জলে চোখে তাকিয়ে থাকে সে। বাংলা সাহিত্যের রহস্য, রোমাঞ্চ এবং কিছু ভয়ের গল্পে ভরা এই বিশেষ নিবেদন শুধুমাত্র আপনার জন্য। ঝরা পাতার মতো বইয়ের পাতা থেকে বেছে নেওয়া বেশ কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে হাজির হয় ঝরা পাতা ইউটিউব চ্যানেল। আজকের পর্বে সায়ক আমানের লেখা শিশুরা অকারণেই কাঁদে। সায়ক আমানের জন্ম 13ই জুলাই 1992 সালে কলকাতার তেঘরিয়ায়। ইঞ্জিনিয়ারিং বিদ্যা নিয়ে পড়াশোনা শেষ করলেও সাহিত্যের প্রতি অপ্রতিরোধ্য আকর্ষণেই সাহিত্য চর্চাকেই নিজের পেশা হিসেবে গ্রহণ করেছেন তিনি। ইতিমধ্যেই তরুণ প্রজন্মের কাছে প্রিয় লেখক, লেখালেখি এবং অডিও জগতে সমান স্বচ্ছন্দ। বাংলার অন্যতম অডিও স্টোরি সিরিজ মিডনাইট হরর স্টেশন নামে একটি ইউটিউব চ্যানেল আছে তার। সায়ক আমানের লেখা কয়েকটি উপন্যাস হল আরিন ও আদিম দেবতার রহস্য, তার চোখের তারায়, ভাসান বাড়ি। আজকের গল্পটি আমরা নিয়েছি সায়ক আমানের লেখা সেরা ৪৫ এই বইটি থেকে। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি বিজয়। শুরু হচ্ছে শিশুরা অকারণেই কাঁদে। ঝাঁপিয়ে বৃষ্টি নামতেই দৌড়ে একটা দোকানের শেডের নিচে এসে দাঁড়ালো অনিন্দ্র। আচমকা বৃষ্টি এসে পড়ায় একেবারে কাক ভেজা হয়ে গেছে। হাঁপাতে হাঁপাতে কপালে এসে পড়া ভেজা চুলগুলোকে সরিয়ে দিল। চারপাশে তাকিয়ে খুঁজে দেখতে লাগলো বসার মতো কোনো জায়গা পাওয়া যায় কি না। দোকানটা অনেকক্ষণ আগে বন্ধ হয়ে গেছে, শাটার নামানো। বাইরে একটা সাদা টিউব জ্বলছে, সেখান থেকে আলো এসে সামনে পড়ছে বটে, তবে এখন তেরচা করে পড়া ঝাঁকঝাঁক বৃষ্টির ফোঁটা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। শাটারের সামনেই একটা কাঠের বেঞ্চ রাখা। কাঁধ থেকে ব্যাগটা খুলে তার উপর রেখে পাশেই বসে পড়ল অনিন্দ্র। বৃষ্টির যা তেজ, তাতে সহজে কমবে বলে মনে হচ্ছে না। সনসনে ঠান্ডা হাওয়া ভেসে আসছে, জোলো হাড় কাঁপানো হাওয়া। অনিন্দ্রর শরীরটাও শিউরে উঠল কয়েকবার। জামাটা যেভাবে ভিজে আছে
তাতে নিশ্চয়ই কাল ঠান্ডা লাগবে। পকেট থেকে মোবাইল ফোন বের করে হতাশ হলো অনিন্দ্র। নেটওয়ার্ক গায়েব, ফোন লাগছে না, ইন্টারনেটও নিষ্ক্রিয়। অগত্যা ইয়ারফোন কানে গুঁজে রেডিও অন করলো সে। 2-4টে ফ্রিকোয়েন্সি ধরছে অ্যান্টেনা, 3টে বিজ্ঞাপন, একটায় গান হচ্ছে। রাতে বাড়ি ফিরতে ফিরতে এই রেডিও স্টেশনটা আগেও শুনেছে অনিন্দ্র। এই সময়ে একটা বিশেষ অনুষ্ঠান হয়, রাতের হেল্পলাইন। রাত বিরেতে কলকাতার রাস্তায় কী কী সমস্যা হতে পারে সেই নিয়ে আলোচনা। আর মাঝে মাঝে পুরনো গান কখনো আবৃত্তি করে শোনানো হয়। এখন পুরনো দিনের একটা বাংলা গান চলছে। সুরটা ভারী ভালো লাগলো অনিন্দ্রর, মনটা জুড়িয়ে এলো। গানের মধ্যে মজে গিয়েছিল, এমন সময় আচমকাই থেমে গেল গানটা। বিরক্ত হলো অনিন্দ্র। বেশ লাগছিল শুনতে। গান থেমে ঘোষকের গলা ভেসে আসছে, ভারী সিরিয়াস গলায় একটা ঘোষণা পড়ছে। আধা মনোযোগ দিয়ে শুনতে লাগলো অনিন্দ্র। রাতের হেল্পলাইনে আজ আমাদের আলোচনা সিরিয়াল কিলিং নিয়ে। আপনাদের জানিয়ে রাখি, গত সপ্তাহে উত্তর কলকাতার রাস্তায় কয়েকটি নৃশংস খুন হয়ে গেছে। পুলিশ আশঙ্কা করছে এই কাজ কোনো সিরিয়াল কিলারের। আততায়ী সদ্যজাত শিশুর কান্না নকল করতে পারে। এই ক্ষমতাকে কাজে লাগিয়েই খুনগুলো করছে সে। অসহায় পরিত্যক্ত শিশুর টোপ দেখিয়ে ভিকটিমকে বাড়ির বাইরে টেনে আনছে। খুন করার পর প্রতিটি খুনের স্থানে ফেলে যাচ্ছে একটি পুতুলের কাটা মাথা। শহরবাসীর মুখে এই সিরিয়াল কিলারের নাম ক্রাইং বেবি। পুলিশের নির্দেশ, মাঝরাতে আপনি যদি বাড়ির বাইরে কিংবা রাস্তায় কোনো সদ্যজাত শিশুর কান্না শুনতে পান, তবে দয়া করে সাড়া না দিয়ে ফোন করুন 94646 নম্বরে, বা অভিজ্ঞতা জানাতে পারেন আমাদের লাইভ ইন অনুষ্ঠানে 8888 এই নম্বরে। বাড়ির সমস্ত জানালা দরজা বাড়তি যত্নে লক করে রাখবেন। অযথা ভয় পাবার প্রয়োজন নেই। ধন্যবাদ। ঘোষণা শেষ হতেই আগের গানটা আর শোনা গেল না। ক্রাইং বেবিকে নিয়েই আলোচনা শুরু হয়েছে। অনিন্দ্যর কিন্তু আর ভালো লাগলো না শুনতে। মনটা আশঙ্কায় ভারী হয়ে গিয়েছে। এই মুহূর্তে সে উত্তর কলকাতারই একটা গলির ভিতর আশ্রয় নিয়েছে। চতুর্দিকে বৃষ্টি আর অন্ধকারে ঢেকে আছে। দুহাত দূরে মানুষ দাঁড়িয়ে থাকলেও তাকে দেখা যাবে না। রাস্তাটা কি খালি? এ ব্যাপারে আলোচনা করতে আজ আমাদের সঙ্গে আছেন মনস্তাত্ত্বিক সমীরণ গাঙ্গুলি। মিস্টার গাঙ্গুলি, আপনার কি মনে হয় কেন খুনগুলো করছে ক্রাইং বেবি? দেখো ভাই, এ ধরনের সিরিয়াল কিলারদের মোটিভ তাদের ছেলেবেলার সঙ্গেই জড়িয়ে থাকে। খুনের ধরন দেখে আমার মনে হচ্ছে খুনি কোনো কারণে ছেলেবেলায় নিজের বাবা মার কাছে রিপিটেডলি অ্যাবিউজড। বৃষ্টিটা এর মধ্যে আরও বেড়েছে। ইয়ারফোন বেয়ে আসার শব্দ প্রায় ঢেকে যেতে বসেছে। অনিন্দ্র উঠে দাঁড়ালো। ব্যাগের ভিতরে ছাতা আছে বটে, কিন্তু ছাতায় এ বৃষ্টি আটকাবে না। তাও খবরটা শোনার পর থেকে আর এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করল না তার। ছাতা খুলে বাইরের দিকে পা বাড়ালো অনিন্দ্র। সঙ্গে সঙ্গে পা আটকে গেল। বৃষ্টির শব্দের সঙ্গে মিশে আরও একটা আওয়াজ কানে আসছে, একটা শিশুর কান্না। মনে হচ্ছে একটু দূরেই কোথাও মাটির উপর বসে কেঁদে চলেছে কোনো বাচ্চা, অক্ষম শব্দে কাউকে ডাকছে। এগিয়ে রাখা পাটা পিছিয়ে নিল সে। একটু আগে রেডিওর ঘোষণাটা মনে পড়ে গেল, আততায়ী সদ্যজাত শিশুর কান্না নকল করতে পারে। শব্দটা ঠিক যেদিক থেকে আসছে সেদিকে তাকিয়ে কিছুই দেখতে পেল না অনিন্দ্র। বুকের ভিতর চাপা উত্তেজনার স্রোত বইছে। হাঁটু কেঁপে উঠল। সত্যিই কি কোনো শিশু কাঁদছে? এত রাতে রাস্তায় একটা সদ্যজাত শিশুকে কে ফেলে রাখবে? অনিন্দ্র ভেবে দেখল, সিরিয়াল কিলার যদি সত্যিই তার পিছু নিয়ে থাকে, তবে শাটারের তলায় দাঁড়িয়ে বিশেষ লাভ হবে না।
উল্টে আলোর মধ্যে দাঁড়িয়ে থাকলে আততায়ীর সুবিধেই হবে। ছাতাটা খুলে বাইরে বেরিয়ে এলো সে। দৌড়বে কি? বাইরে বেরিয়ে কিন্তু মনের জোর বেড়ে গেল অনিন্দ্রর। কান্নার আওয়াজ খুব একটা দূর থেকে আসছে না। সত্যিই যদি কোনো শিশু হয়, এই অবস্থায় রাস্তার উপর পড়ে থাকলে ঘণ্টাখানেকের মধ্যেই মারা যাবে। হয় বৃষ্টির জলে, না হয় কোনো গাড়ি পিষে দেবে। সাহসে ভর করে শব্দটা লক্ষ্য করে আরও এগিয়ে গেল অনিন্দ্র। হঠাৎ তার মনে হলো বাচ্চার কান্নাটা ঠিক স্বাভাবিক নয়, তবে গোলমালটা ঠিক কোথায় সেটা বুঝতে পারল না। একটানা ফোপানো কান্না। হাতের ফোনে ফ্ল্যাশলাইটটা জ্বেলে নিল সে। কয়েক পা এগোতেই মাটির উপরে কিছু চোখে পড়ল। হ্যাঁ, ওখান থেকেই আসছে কান্নাটা। একটা সদ্যজাত বাচ্চাই তো। ফ্ল্যাশলাইট মাটির দিকে ধরে জিনিসটার কাছাকাছি এসে দাঁড়ালো সে, আর সঙ্গে সঙ্গে ভুলটা বুঝতে পারল। কোনো বাচ্চা নয়, মাটির উপরে পড়ে রয়েছে একটা ইঞ্চি দশেক লম্বা, জমা জলে প্রায় আধডোবা হয়ে যাওয়া পুতুল। আর সেই পুতুলের ভেতরেই লাগানো কোনো যন্ত্র থেকেই বেরিয়ে আসছে কান্নার আওয়াজটা। পুতুলটাকে দেখে কিন্তু পরিত্যক্ত বলে মনে হলো না, তবে এই মুহূর্তে বৃষ্টির ধাক্কায় তার চুলগুলো পিচের রাস্তার উপর ছড়িয়ে গেছে। আশ্চর্য, এমন একটা পুতুল রাস্তার উপরে কে ফেলে গেল? তবে কি গাড়ি করে যেতে যেতে কারো হাত থেকে পড়ে গেছে? আগ্রহ হতে নিচু হয়ে সেটা মাটি থেকে তুলে নিল অনিন্দ্র। ঠিক এমন সময় পিছন থেকে আসা একটা মেলি গলায় চিৎকারে বুক কেঁপে গেল তার। বৃষ্টির মধ্যে থেকে দমকা হাওয়ার মতো সাদাটে কিছু একটা ছুটে এসে তার হাতে ধরা পুতুলটাকে ছিনিয়ে নিল। তারপর মিলিয়ে গেল রাস্তার উল্টো দিকের ফুটপাথে। সরু নখে লেগে কবজির কাছে কিছুটা চিরে গেল অনিন্দ্রর। পুতুলটা ছিনিয়ে নিয়েই মানুষটা হারিয়ে গেছে বৃষ্টির মধ্যে। কান্নার শব্দটা মিলিয়ে গেছে সেই সঙ্গে। আবার মুষলধারায় বৃষ্টির ঝমঝম। অনিন্দ্রর হাতের চেরা অংশটা দিয়ে রক্ত বেরিয়ে আসছে। বৃষ্টির জলে মুহূর্তে ধুয়ে যাচ্ছে সেই রক্ত। চামড়ার ব্যাগটা আগলে ধরে সেদিক লক্ষ্য করেই এগিয়ে গেল অনিন্দ্র। কয়েক পা এগোতেই মানুষের শরীরের অবয়ব চোখে পড়ল তার। একটা মেয়ে রাস্তার ধারে দোতলা বাড়ির কার্নিশের নিচে দাঁড়িয়ে পুতুলটা বুকে আঁকড়ে ধরে হাঁপাচ্ছে। চুল দিয়ে মুখের বেশিরভাগটাই ঢাকা। অনিন্দ্রকে বৃষ্টির চাদর পেরিয়ে বেরিয়ে আসতে দেখে আর একটু শক্ত করে চেপে ধরল পুতুলটা। তারপর এক পাশ ফিরে দাঁড়ালো। ওটা কি আপনার? মেয়েটার মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করল অনিন্দ্র। মেয়েটা উত্তর দিল না। তার মুখে চোখে আতঙ্কের ছাপ। অনিন্দ্র লক্ষ্য করল মেয়েটার বয়স 17-18 বেশি নয়। গায়ে ঢোলা লম্বাটে গোছের জামা কোমর ছাড়িয়ে হাঁটুর খানিক নিচ অবধি নেমেছে। আপনি ঠিক আছেন তো? আবার প্রশ্ন করল অনিন্দ্র। কোনো উত্তর আসে না। একইভাবে পুতুল চেপে ধরে লুকোনোর চেষ্টা করছে মেয়েটা। অনিন্দ্র বুঝতে পারল মেয়েটার কিছু একটা সমস্যা আছে। মুখ চোখ দেখে মাথায় খানিকটা ছিট আছে বলেও মনে হয়। তাকে আর না ঘাটিয়ে পিছিয়ে আসতে যাচ্ছিল সে। এমন সময় বিড়বিড় করে কথা বলে ওঠে মেয়েটা। ও ও মেরে ফেলবে আমাদের। অনিন্দ্র ঘুরে দাঁড়ায়। কে মেরে ফেলবে? ওই যে ওই। আঙুল দিয়ে বৃষ্টির চাদরের ভিতর একটা জায়গা দেখিয়ে দেয় মেয়েটা। ধোঁয়াশা ছাড়া আর কিছু নেই সেখানে। অনিন্দ্র মুখ ফিরিয়ে নেয়। আমাদের বলতে আপনার সঙ্গে আরও কেউ আছে? এতক্ষণে অনিন্দ্রর দিকে মুখ তুলে তাকায় মেয়েটা। হাতের পুতুলটা দু হাতে সামনে তুলে ধরে। এই যে মিনি, আমার মেয়ে। এবার ব্যাপারটা বুঝতে পারে অনিন্দ্র।
মেয়েটা সম্ভবত পাগল, তবে চেহারা দেখে রাস্তায় ঘুরে বেড়ানো ভবঘুরে পাগল বলে মনে হয় না। সম্ভবত কাছেই কোনো বাড়িতে থাকে। রাতে সবাই ঘুমিয়ে পড়তেই দরজা খোলা পেয়ে বেরিয়ে এসেছে বোধহয়। ভয়টা এবার কেটে যায় অনিন্দ্রর। বলে, ভয় নেই, কেউ মারবে না আমাদের। কোথায় থাকো তুমি? মেয়েটা উত্তর দেয় না। পুতুলটার চুলগুলো আঙুল দিয়ে আঁচড়ে দিচ্ছে। মিহি সুরে একটা লালাবাই গেয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। পুতুলটা, তোমার মেয়ে পড়ে গেল কি করে বলো তো? অনিন্দ্র পাশে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করে। আমাদের মারতে চাইছিল, আমি ওকে নিয়ে পালিয়ে এসেছি। মারতে চাইছিল? কে মারতে চাইছিল? আচমকাই অনিন্দ্র শার্টের নিচের দিকটা খামচে ধরে মেয়েটা। ওই ওই যে, আওয়াজ শুনতে পাচ্ছ না? কিসের আওয়াজ? পায়ের আওয়াজ। মেয়েটার অস্থির চোখের মণি দুটো বৃষ্টির চাদরের ভিতর কাকে যেন খুঁজে চলেছে। বিড়বিড় করে কিছু আওড়ে চলেছে সে। ভয় পেয়ে অনিন্দ্রর পিছনে লুকিয়ে পড়ে মেয়েটা। অনিন্দ্র ভালো করে কান পাতার চেষ্টা করে। বৃষ্টির অঝোর ধারার শব্দ আসছে, তাছাড়া আর তো কিছু নেই। মেয়েটার মাথায় যে ছিট আছে সেটা তো বোঝাই যাচ্ছে। সেই সঙ্গে স্কিজোফ্রেনিয়াও আছে নাকি? অনিন্দ্র পেছন ঘুরে প্রশ্ন করে, তোমার মেয়ের নাম মিনি তো বুঝলাম, তোমার নাম কি? আমি আমি পিয়ালি। মিষ্টি গলার স্বর মেয়েটার। পুতুলের মায়ের মতোই দেখতে বটে, অথচ ডেলিউশনে ভুগছে। অনিন্দ্রর মায়া হয় মেয়েটার জন্যে। তা পিয়ালি, এত রাতে বৃষ্টিতে বাড়ির বাইরে এভাবে ঘুরে বেড়ালে মেয়ের তো শরীর খারাপ করবে। তুমি আমাকে বাড়ি পৌঁছে দেবে? নিষ্পাপ গলায় প্রশ্ন। নিশ্চয়ই, কিন্তু তার আগে তো জানতে হবে তুমি কোথায় থাকো। এবারে এক পা করে পিছিয়ে যায় পিয়ালি। আর যদি তুমি সে হও, যদি মাঝপথে পিছন থেকে একটা ছুরি দিয়ে। ধ্যাত, হেসে ফেলে অনিন্দ্র। আমার কাছে ছুরি কোথায়? পিয়ালির চোখ নেমে আসে অনিন্দ্রর হাতে ধরা চামড়ার ব্যাগের দিকে। ওতে কি আছে? এবার বেশ খোলা গলাতেই হেসে ওঠে অনিন্দ্র। ওতে ছুরি নেই, তবে অন্য একটা জিনিস আছে, দাঁড়াও দেখাচ্ছি। ব্যাগ খুলে ছোট চেন থেকে চিরুনি বের করে আনে অনিন্দ্র। মেয়েটার দিকে বাড়িয়েই ধরে। নাও, এটা দিয়ে ওর চুল আঁচড়ে দাও। পিয়ালির গোটা মুখ জুড়ে সরু হাসি খেলে যায়। চিরুনিটা হাতে নিয়ে পুতুলের চুল আঁচড়াতে থাকে। লালাবাইটা আবার শোনা যায়। সুযোগ বুঝে কার্নিশের তলায় বেশ কিছুটা তফাতে সরে আসে অনিন্দ্র। মোবাইলটা পকেট থেকে বের করে দেখে অল্প হলেও এতক্ষণে নেটওয়ার্ক এসেছে তাতে। মনটা খুশি হয়ে ওঠে। নম্বর ডায়াল করতে গিয়েও কিন্তু থেমে যায়। কোন নম্বরে কল করতে বলেছিল যেন? অনিন্দ্রর প্রথম নম্বরটা মনে পড়ে না, দ্বিতীয়টা সহজ বলে সেটা মনে আছে, 8888। অগত্যা সেটাই ডায়াল করে। ওপাশ থেকে প্রথমে গানের শব্দ ভেসে আসে। লাইনটা কানেক্ট হতে একটু সময় লাগে। কাকে ফোন করছো তুমি? পিয়ালি হঠাৎই ফিরে তাকিয়েছে তার দিকে। ফোনটা কেটে দেয় অনিন্দ্র। হেসে বলে, বাড়িতে করছিলাম, আসলে দেরি হচ্ছে তো, চিন্তা করবে তো সবাই, তাই ফোন করছিলাম। তোমার বাড়িতে কে কে আছে? মা আছে, বোন আছে। ঘাড় নেড়ে বলে অনিন্দ্র। বাবা নেই, মরে গেছে তাই না? অনিন্দ্রকে আর কিছু বলার সুযোগ দেয় না সে। নিজের মনেই বলতে থাকে, আমারও নেই জানো, সেই ছোটবেলায় দেখেছিলাম
আমাদের কত মিল, তাই না? কই, বেশি তো না, একটা হলো সবে। পিয়ালিকে একটু চিন্তিত দেখায়, ভেবেচিন্তে বলে, ও আমাকেও মারতে চায়, তোমাকেও মারতে চায়। অনিন্দ্রর পায়ের পাতা কেঁপে ওঠে। আমাকে আমাকে মারতে চায়? কি করে জানলে? ওই যে ও তোমার দিকে তাকিয়ে আছে। আঙুল দিয়ে অনিন্দ্রকে সামনে ইশারা করে মেয়েটা। সামনে ফিরে অনিন্দ্র দেখে অন্ধকার জমাট বেঁধে আছে। ঝমঝমে বৃষ্টির চাদরে প্রায় কিছুই দেখা যায় না। কয়েক সেকেন্ড অপলক চোখে তাকিয়ে থাকে। কয়েকটা ধাতুর মতো ঠান্ডা আঙুল তার হাত চেপে ধরে। খলখল হাসির শব্দ ভেসে আসে। ভীতু, আমার মিনিও এত ভয় পায় না, আবার বলে আমাদের বাড়ি পৌঁছে দেবে। প্র্যাঙ্ক করলো মেয়েটা। নিশ্চিন্ত হয়ে তার হাসি ভরা নির্মল মুখটার দিকে চেয়ে থাকে অনিন্দ্র। ফর্সা রং, সরু ঠোঁট, ছোট ইঞ্চি দুয়েকের কপাল, চোখ দুটো বড় সড়ো। কিছু একটা অস্বাভাবিক ব্যাপার আছে মেয়েটার মধ্যে। ভালো লাগে, কেমন যেন ভয় মেশানো ভালো লাগা। অনিন্দ্র কিছু বলতে যাচ্ছিল, এমন সময় একটা আলোর ঝলকানিতে ভরে যায় চতুর্দিক। কাছেই কোথাও বাজ পড়েছে। মেয়েটার চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর কয়েক সেকেন্ডের মধ্যেই বাজের শব্দ শোনা যায় আবার। এই ধরনের স্কিজোফ্রেনিকরা সাধারণত বাজ টাজ পড়লে ভীষণ ভয় পায়। একটা বুদ্ধি খেলে যায় অনিন্দ্রর মাথায়। সুযোগ বুঝে মেয়েটার কাছে এগিয়ে আসে। বাজের শব্দে মাটি কেঁপে ওঠে। মেয়েটা ভয় পেয়ে এক হাতে জড়িয়ে ধরে অনিন্দ্রকে। শরীরের ছোঁয়ায় অনিন্দ্র কিছু অনুভব করার চেষ্টা করে। দুটো হাত রাখে মেয়েটার কোমরের কাছে। না, শক্ত কিছুর ছোঁয়া লাগে না। মেয়েটার শরীরে কোথাও ছুরি গোজা নেই। একটু নিশ্চিন্ত হয় অনিন্দ্র। মায়া লাগে মেয়েটার জন্যে। বাজের শব্দটা মিলিয়ে যেতেই আস্তে আস্তে হাতের বাঁধন আলগা করে নেয় মেয়েটা। কয়েকটা লজ্জার রেখা ফুটে ওঠে মুখে। বাজ পড়লে ভয় লাগে, তাই না? তুমি আমাদের বাড়ি দিয়ে আসবে? মাথা নামিয়েই প্রশ্ন করে মেয়েটা। অসহায় লাগে অনিন্দ্রর। মেয়েটা বাড়ি যেতে চাইছে, কিন্তু ঠিকানা বলতে পারছে না। তার কাছে মোবাইল ফোন জাতীয় কিছু নেই যে সেখান থেকে কিছু জানা যাবে। 7-5 ভেবে সে ঠিক করলো বৃষ্টিটা একটু কমলে মেয়েটাকে একেবারে থানায় পৌঁছে দিয়ে যাবে। তাতে পুলিশের ঝামেলা হয় হোক, ক্রাইম বেবি থাক বা না থাক, এত রাতে রাস্তায় এই বয়সের একটা মেয়ে একেবারেই সেফ নয়। বৃষ্টিটা কমুক একটু, তারপর বেরোই আমরা। ওপরে নিচে মাথা নেড়ে সায় দেয় পিয়ালি। পুতুলটাকে কার্নিশের নিচে উঁচু পাঁচিলটার ওপর শুইয়ে দেয়। তারপর এগিয়ে এসে অনিন্দ্রর হাতটা তুলে ধরে। তোমার হাতে কাটলো কি করে? আমার নখ লেগে? ওপরে নিচে মাথা নাড়ায় অনিন্দ্র। পিয়ালির চোখ মুখে একটা বিষণ্ণ ছায়া নেমে আসে, যেন নখটা তার নিজের হাতেই লেগেছে। ভুল হয়ে গেছে, সরি। এক হাতে নিজের একটা কান ধরে শব্দটা উচ্চারণ করেছে মেয়েটা। অনিন্দ্রর মনটা নরম হয়ে এসেছে এতক্ষণে। সে পিয়ালির মাথার চুল এলোমেলো করে দেয়। আমাকেই খুনি ভেবেছিলে, তাই না? না তো, তুমি কি করে হবে? কান থেকে হাত নামিয়ে অবাক চোখে বলে মেয়েটা। অনিন্দ্রর হাত তুলে নিয়ে এক দৃষ্টে তাকিয়ে থাকে বেরিয়ে আসা রক্তের দিকে। কেন হব না? খুনি তো মেয়ে। মেয়ে? তুমি জানলে কি করে? অবাক হয়ে জিজ্ঞেস করে অনিন্দ্র। আমি দেখেছি। দেখেছো? হ্যাঁ, এই যেমন তোমাকে দেখছি। মানে তুমি জানো খুনগুলো কে করেছে? অনিন্দ্রর গলা কেঁপে যায়। হ্যাঁ, কে? আমি।
মেয়েটা এখনও একইভাবে চেয়ে আছে রক্তের দিকে। তাও অনিন্দ্র বুঝতে পারে শেষ শব্দটা বলার সময় পিয়ালির গলার মধ্যে কিছু একটা পাল্টে গেছে। শিশুর মতো আলগা ভাবটা মুছে গিয়ে একটা গাম্ভীর্য ফুটে উঠেছে মুখে। এই, ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? ধমকে ওঠে অনিন্দ্র। হাত নামিয়ে রেখে বৃষ্টির দিকে ফিরে তাকায় মেয়েটা। কপালে একটা হাত ঘষতে ঘষতে বলে, আপনার কাছে সিগারেট হবে একটা? আবার সেই বদলে যাওয়া গলা মেটার। যেন বাজের ঝলকানির সঙ্গে সঙ্গে কোনো ব্ল্যাক ম্যাজিকের মন্ত্রে পাল্টে গেছে মানুষটা। অনিন্দ্র বুঝে উঠতে পারে না, অবাক গলায় বলে, হঠাৎ করে কী হলো তোমার? ক্ষুধার্ত নেকড়ের মতো জ্বলন্ত চোখে অনিন্দ্রর দিকে চায় অচেনা মেয়েটা। ধারালো ছুরির মতো গলা শোনা যায়, আর ইউ ডিফ ম্যান, সিগারেট, একটা সিগারেট চেয়েছি আমি। এই প্রথম ভয় লাগে অনিন্দ্রর। মেয়েটার চাউনি আমূল বদলে গেছে। এখন সেই ডাগর হরিণের চোখ দুটো বিড়ালের চোখের মতো সরু হয়ে গেছে। তার দিকে তাকালেই বুকের ভিতরটা কেঁপে ওঠে। কণ্ঠস্বরে ঠান্ডা স্যাঁতস্যাঁতে ভাব। ব্যাগের ভিতর হাত চালিয়ে সিগারেটের প্যাকেট বের করে এনে মেয়েটার হাতে দিয়ে দেয় অনিন্দ্র। সিগারেটটা ঠোঁটে ধরতেই লাইটার দিয়ে সেটা জ্বালিয়ে দেয়। তারপর ভয়ে ভয়ে একটু দূরে সরে দাঁড়ায়। ধোয়ার লম্বা রিং ছাড়ে মেয়েটা। মাথাটা তেরচা করে চারপাশে ঘুরিয়ে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলে, ও শিট ম্যান, ফাঁদটা ভালোই পেতেছিলাম, আপনি চলে এসে সব মাটি করে দিলেন। আমি মানে? হ্যাঁ, আপনার জায়গায় যদি কোনো মেয়ে হতো না তাহলে এতক্ষণ। কিছু একটা ভেবে নেয় অনিন্দ্র। বলে, তার মানে এতক্ষণ তুমি? আমি না, পিয়ালি। আপনি আমাকে স্নেহা বলে ডাকতে পারেন। পিয়ালি এটা ন্যাকা মেয়ে, নাঠেট। নিজে থেকেই কয়েকটা চাপার শব্দ বেরিয়ে আসে অনিন্দ্রর গলা থেকে। স্প্লিট পার্সোনালিটি। এক্স্যাক্টলি। মেয়েটা ছোট থেকেই মাথায় গোলমাল আছে। মাঝে মাঝে ইচ্ছা করে ওর গলাতেই ছুরি ঢুকিয়ে দিই একদম শেষ করে। অবাক হয়ে লক্ষ্য করে অনিন্দ্র, কয়েক মিনিটের ব্যবধানে যেন আমূল পাল্টে গেছে মানুষটা। একটু আগের নরম তুলোর মতো মেয়েটাকে এখন বন্য সাপদের মতো হিংস্র মনে হচ্ছে। অনিন্দ্রর একবার মনে হয় এই অবস্থায় দৌড়ে পালিয়ে যাবার থেকে ভালো আর কিছুই হয় না। পর মুহূর্তে একটা অন্যরকম ভাবনা চেপে ধরে তাকে। মেয়েটা যদি বাকি খুনগুলো করেও থাকে তাহলেও এই মুহূর্তে তার কাছে কোনো অস্ত্র নেই। তাছাড়া কথা শুনে মনে হয় সে কেবলমাত্র মহিলাদের খুন করে। পিয়ালির জন্য দুশ্চিন্তা শুরু হয় তার। মানসিক সমস্যায় ভুগছে অসহায় মেয়েটা। এরকম হতে থাকলে যে কোনো দিন নিজের একটা ক্ষতি করে ফেলতে পারে। হয়তো খুনের ব্যাপারটা কেউ জানে না। আরও ইন্টেন্স ট্রিটমেন্ট দরকার। সত্যি যদি তার অল্টার ইগো স্নেহাই ক্রাইং বেবি হয়ে থাকে তাহলে তার সম্পর্কে আরও কিছু না জেনে ফিরলে পুলিশের পক্ষে মেয়েটাকে আইডেন্টিফাই করা মুশকিল হবে। সে মনে মনে একটা প্ল্যান বের করার চেষ্টা করে। এই মুহূর্তে পিয়ালি নেই, আছে সিরিয়াল কিলার ক্রাইম বেবি। সে যদি ধুরন্ধর খুনিও হয় তাহলে পিয়ালির সম্পর্কে বেশি ইনফরমেশন জানাবে না অনিন্দ্রকে। পিয়ালি জানে আপনার কথা? মেয়েটার মুখের দিকে চেয়ে জিজ্ঞেস করে সে। সিগারেট ধরা হাতেই কপাল থেকে চুল সরায় স্নেহা। জানে, কিন্তু আমার ব্যাপারে কাউকে কিছু বলবে না। পুতুলটাকে ও নিজের মেয়ে ভাবে। মাঝে মাঝে ওটাকে খুন করে দেবার ভয় দেখাই তো। একটা শয়তানি হাসি হাসে মেয়েটা। ভালো কথা। তখন একটা নাম্বার ডায়াল করেছিলেন, তা কেটে দিলেন যে? পিয়ালিকেই খুনি সন্দেহ করেছিলেন, তাই না? আমি যে নম্বরটা ডায়াল করছিলাম সেটা আপনি? প্রশ্ন করতে গিয়েও আটকে যায় অনিন্দ্র। ভীষণ কাছাকাছি সরে এসেছে স্নেহা। ডান হাত বুক ছুঁয়ে উঠে আসে গলার কাছে।
অনিন্দ্র বাধা দিতে গিয়েও আটকে যায়। মেয়েটা তার গলার একটা বিশেষ জায়গা দু আঙ্গুলে চেপে ধরে বলে, এটাকে বলে ল্যারিক্স। এর ঠিক উপরে এই জায়গাটা, বুঝতে পারছেন? এটা হলো ফ্যারিক্স। মানুষের গলার এই দুটো জায়গাকে জয়েন করে রাখে ট্র্যাকিয়া। খুদা বাংলায় যাকে বলে শ্বাসনালী। ভারী মজার জিনিস জানেন, নরম, সেন্সিটিভ, কিউট, ঠিক পিয়ালির মতো। অথচ এই ট্র্যাকিয়াকে ছুরি দিয়ে কাটা বেশ মুশকিল, কারণ এর চারপাশে গিজগিজ করে স্কিন টিস্যু, কার্টিলেজ এসব। এবার হাতে চোর থাকলে আর ছুরিতে ধার থাকলে যদি এই দুটোকে একসঙ্গে চিড়ে দেওয়া যায়, তবে আরও এক মজার কাণ্ড ঘটে। নিজের গলার রক্ত নিজের শ্বাসনালীতে ঢুকে চোখ ধুয়ে যান আপনি। ভেবে দেখুন, আপনি প্রাণপণে নিঃশ্বাস নিতে চাইছেন, ভাবছেন এইবার আপনার বিশ্বস্ত শ্বাসনালী অক্সিজেন এনে দেবে আপনার বুকে, অথচ সে তুলে আনে কেবল রক্ত, যেন আপনার শ্বাসনালী উন্মাদ হয়ে গেছে। খিলখিলে একটা হাসি হেসে ছড়িয়ে পড়ে রাস্তার ওপর। এতক্ষণে বৃষ্টি ধরে এসেছে। সামনের জলে ভেজা রাস্তাটা চোখে পড়ছে। রাস্তার ওপাশে সোডিয়াম ভ্যাপারের হলুদ আলোটা নিশ্চিন্তে জ্বলছে। মিহি ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে গা ছুঁয়ে। কাছেই কোনো বাড়ির রেডিও থেকে ভেসে আসছে রবীন্দ্রসঙ্গীতের সুর। আজ সন্ধেটা বেশ, তাই না? সিগারেটটা ফেলে দিয়ে বলে মেয়েটা। অনিন্দ্র উত্তর দেয় না। ভেজা আকাশের দিকে চেয়ে থাকে মেয়েটা। এক সময় বলে, বললেন না তো কাকে ফোন করছিলেন? পুলিশে? না, পুলিশের নম্বরটা মনে নেই। রেডিওতে ঘোষণা করছিল আপনার কথা। ওদের হেল্পলাইনেই করছিলাম আর কি। আমার কথা রেডিওতে বলছে? স্নেহার গলায় উচ্ছ্বাস। কই চালান তো দেখি একবার। অনিন্দ্র আবার চালিয়ে দেয় ফ্রিকোয়েন্সিটা। এখন সেই ঘোষক ছেলেটা একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে। কেউ কোথাও নেই, সকলে গিয়েছে মরে, সকলে গিয়েছে চলে, উঠান রয়েছে শুধু একা, শিশুরা কাঁদে না কেউ, রুগীরা হাঁপায় না তো, বুড়োরা কয় না কথা, থুবড়ো ব্যথার কথা যত, এখানে সকাল নাই, এখানে দুপুর নাই, এখানে জনতা নাই, এখানে সমাজ নাই, নাইকো মূর্খ ধাঁধা কিছু, আকাশে চাঁদের আলো, উঠোনে চাঁদের আলো, নীলাভ চাঁদের আলো, এমন চাঁদের আলো আজ। মন দিয়ে কবিতাটা শোনে স্নেহা। তারপর কি যেন ভেবে বলে, চলুন আমরা একটু হাঁটি। অনিন্দ্রকে থতমত খেয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তার হাত ধরে একটা টান দেয়। আরে চলুন না, ভয়ের কিছু নেই। পাঁচিলের ওপর থেকে পুতুলটা এনে অনিন্দ্রের হাতে ধরিয়ে দেয়। এটা রাখুন, পিয়ালি আবার এলে ওকে শান্ত করতে পারবেন না এটা না থাকলে। আপনি তাহলে ক্রাইং বেবি? কাপা গলায় জিজ্ঞেস করে অনিন্দ্র। ক্রাইং বেবি? সেটা কি? অনিন্দ্র ভেবে দেখে সিরিয়াল কিলারের নামটা তার নিজের দেওয়া নয়, সুতরাং সে নামটা যে তার চেনা হবে তা নাও হতে পারে। মন্ত্রমুগ্ধের মতো বেরিয়ে আসে অনিন্দ্র। এতক্ষণে বৃষ্টিতে গোড়ালি অবধি জল জমেছে রাস্তায়। দুটো মানুষের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে তার উপর। অঝোর বৃষ্টি ঝরিয়ে আকাশ এখন পরিষ্কার। গোল পূর্ণিমার চাঁদ ফুটে উঠেছে একপাশে। জ্যোৎস্না ছড়িয়ে আছে রাস্তার উপর। একটু আগের কবিতাটার মতোই একটা রাত আজ। আপনার ট্রিগারটা কি? অনিন্দ্র হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করে। ট্রিগার? মানে যাদের এরকম স্পিড পার্সোনালিটি থাকে
তাদের একটা পার্সোনালিটি থেকে আরেকটা যাবার কিছু কারণ থেকে থাকে। সেটা আপনার ক্ষেত্রে ঠিক কী সেটাই জানতে চাইছি। কেন, আপনি পিয়ালিকে মিস করছেন তাই না? স্নেহার গলায় ছদ্ম কৌতুক। তা খানিকটা। আচমকাই অনিন্দ্রর দিকে ঘুরে দাঁড়ায় স্নেহা। গম্ভীর কিন্তু মিহি ব্যঙ্গমাখা গলায় জিজ্ঞেস করে, আর আমাকে ভয় লাগছে না? আপনার যদি আমাকে খুন করার হতো তাহলে এতক্ষণ অপেক্ষা করতেন না। তাছাড়া আজ রাতে ছুরিটা হারিয়ে ফেলেছেন কোনোভাবে, তাই না? অল্প হেসে ঘুরে দাঁড়িয়ে আবার হাঁটতে থাকে মেয়েটা। এই, আপনি বিয়ে করেছেন? মানে বউ আছে বাড়িতে? আসলে এমন কিছু হাতে ঘোরা চাকরি তো করি না, একটু গুছিয়ে নিয়ে। কেন বলুন তো? না, ভাবছিলাম পিয়ালিকে নিয়ে এত সহানুভূতি। মিহি হেসে ওঠে মেয়েটা। ওই সহানুভূতি জিনিসটা একদম আমার পছন্দ নয়, জানেন? অনিন্দ্রর মুখে একটা মিশ্র অভিব্যক্তি খেলে যায়। মেয়েটা আগের মতোই হাসতে হাসতে বলে, আরে ভয়ের কিছু নেই, আপনাকে নিয়ে আমার আগ্রহ নেই তেমন। আচ্ছা, এত রাতে পিয়ালি রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল কেন বলুন তো? ও একটা অ্যাসাইলামে থাকে। এই সপ্তাহখানেক হলো অ্যাসাইলামের পিছন দিকে সিঁড়িতে ভাঙাভাঙির কিছু কাজ হচ্ছে। রাত হলে সেখান থেকে নেমে রাস্তায় বেরিয়ে আসে। মনে মনে হিসেব করে অনিন্দ্র। এমন একটা অ্যাসাইলাম যার সিঁড়িতে ভাঙাভাঙির কিছু হচ্ছে। অবশ্য ক্রাইং বেবি যদি ধুরন্ধর খুনে হয় তাহলে ভাঙা সিঁড়ির ব্যাপারটা মিথ্যে। আপাতত তার কোনো কথাকেই বিশ্বাস করা যায় না। পিয়ালি কোথাও থাকে সেটা একমাত্র পিয়ালির থেকেই জানা সম্ভব। কিন্তু পিয়ালিকে আবার ফিরিয়ে আনতে গেলে ট্রিগারটা জানতে হবে। কি করে পার্সোনালিটি চেঞ্জ হয় মেটার। মাথা হাতড়ে উত্তর খুঁজতে থাকে অনিন্দ্র। এ ধরনের মানসিক রোগীদের পার্সোনালিটিগুলো ইমোশনাল স্ট্রেস থেকেই জন্মায়। এমন একটা কিছু যদি করা যায় যাতে পিয়ালির সত্তাটা উত্তেজিত হয়ে ওঠে। বিদ্যুৎ খেলে যায় অনিন্দ্রর মাথায়। পিয়ালির মেয়ে মানে মিনি, এখনও তার হাতেই আছে পুতুলটা। খানিকটা দূরে গিয়ে সেটা মাটির উপরে আছড়ে ফেলে অনিন্দ্র। পর মুহূর্তেই পাশে পড়ে থাকা একটা পাথর তুলে নিয়ে আঘাত করে পুতুলের মাথার ওপর। এটা কি করছেন আপনি? আহত বাঘের মতো হিংস্র চিৎকার করে ওঠে স্নেহা। অনিন্দ্র উত্তর দেয় না, আবার আঘাত করে। স্টপ ইট! মেয়েটার চিৎকারে আকাশ কেঁপে ওঠে। পারবেন না, পারবেন না, নখ দিয়ে আমার ল্যারিংস ছিঁড়তে পারবেন না, তার জন্য ছুরি দরকার। দুটো হাত তুলে অনিন্দ্রর দিকে ছুটে আসতে যায় মেয়েটি, কিন্তু কয়েক পা এসেই দু হাতে মুখ ঢেকে মাটির উপরে আছড়ে পড়ে। হিংস্র চিৎকারের শব্দটা মুহূর্তে করুণ আর্তনাদে পরিণত হয়। ছেঁড়া পর্দার মতো কয়েক খণ্ড বাতাস বয়ে যায়। মেয়েটা মুখ তোলে, আবার সেই নরম শিশুর মতো দৃষ্টি। মাটিতে পড়ে থাকা পুতুল আর অনিন্দ্রর হাতে ধরা পাথরটা দেখেই তার শরীরে একটা ধাক্কা লাগে। মুখে একটা শব্দ করতে করতে হামাগুড়ি দিয়ে এসেই পুতুলটাকে ছিনিয়ে নেয়। এটা কি করলে তুমি? মিনি, মিনি, মিনি চোখ খোল, মিনি। পুতুলের গাল ধরে বারবার তাকে জাগানোর চেষ্টা করে পিয়ালি। অনিন্দ্র দ্রুত গতিতে উঠে পড়ে মাটি থেকে। এগিয়ে এসে পিয়ালির দুটো কাঁধ চেপে ধরে। পিয়ালি, আমার কথা শোনো পিয়ালি, তোমার পুরো নাম কি? মিনি চোখ খুলছে না। কান্না ভেজা গলায় বলে পিয়ালি। খুলবে খুলবে, তার আগে তোমাকে বলতেই হবে নিজের সম্পর্কে যা মনে আছে বলো পিয়ালি, প্লিজ সব বলো আমাকে। মিনি, মিনি, ও মিনি, মিনি, মিনি। যদি আমাকে না বলো তাহলে ওই মেয়েটা মেরে ফেলবে মিনিকে। কে মেরে ফেলবে আমার মিনিকে? অবাক হয়ে প্রশ্ন করে পিয়ালি। কয়েক সেকেন্ডের জন্য কি বলবে ভেবে পায় না অনিন্দ্র।
পুতুলটা আবার কাঁদতে শুরু করেছে। সম্ভবত ওর শরীরে কোথাও একটা সুইচ আছে, তাতে চাপ পড়লেই কাঁদতে থাকে পুতুলটা। পিয়ালির মুখ উদ্ভাসিত হয়ে উঠেছে। এই তো এই তো চোখ খুলেছে মিনি। খিলখিলিয়ে হেসে ওঠে সে। কারো নাম মনে পড়ছে না? কে থাকে তোমার কাছে? দু হাতে পিয়ালির দুটো গালে হাত রাখে অনিন্দ্র। মনে করো প্লিজ, মনে করো পিয়ালি, তুমি একমাত্র ভরসা, পিয়ালি মনে করো। অনিন্দ্রর মনে হয় পিয়ালি তার স্মৃতিহাত্রে কিছু একটা তুলে আনার চেষ্টা করছে। সে উদ্গ্রীব চোখে তাকিয়ে থাকে নিষ্পাপ মুখের দিকে। আচমকাই অনিন্দ্রর খুব কাছে সরে আসে মেয়েটা। পুতুলটা অনিন্দ্রর হাতে দিয়ে ঝিরঝিরে হাওয়ার মতো সুরেলা গলায় বলে, মনে করতে পারলে আমাকে বাড়ি নিয়ে যাবে তুমি? হ্যাঁ, কিন্তু তার আগে তোমার বাড়িটা। আমার বাড়ি না, আপনার বাড়ি। উত্তর দিতে গিয়েও থেমে যায় অনিন্দ্র। অসঙ্গতিটা ধরা পড়েছে তার কানে। অস্ফুট উচ্চারণ করে, স্নেহা তুমি? মেয়েটার মুখে আবার সেই হাসিটা ফিরে আসে। ও কিছু বলবে না, ও আমাকে ভয় পায়। অনিন্দ্র বুঝল একটা বড়সড় ভুল করে ফেলছে সে। স্নেহা বিষধর সাপের মতো হিসিসে গলায় বলে, এই ভুলটা আর করবেন না। আমার আপনাকে খুন করতে ইচ্ছা করছে না, সেই ইচ্ছাটাকে জাগিয়ে তুলবেন না। আপনি আমাকে খুন করতে পারবেন না, আপনার কাছে ছুরি নেই। তাই নাকি? ছোবল মারার মতো অনিন্দ্রর হাত থেকে পুতুলটা ছিনিয়ে নেয় সে। সেটা সামনে তুলে ধরে বলে, এর মাথাটা ঘুরিয়ে ছিঁড়ে ফেলুন, দেখুন তো কি আছে ভিতরে। মানে এতক্ষণ আপনি? বাক্যটা শেষ করে না অনিন্দ্র। আগে হ্যাঁ, ছুরিটা আপনিই বইছিলেন। রাস্তার পাশে একটা পাঁচিল ঘেঁষে দাঁড়ায় স্নেহা। ভেজা চুলগুলো বাঁধতে থাকে। কয়েকটা ভাবনা দ্রুত খেলতে থাকে অনিন্দ্রর মাথায়। হয় স্নেহাই ক্রাইং বেবি, না হয় সে ডিলিউশনাল। যদি সে ক্রাইং বেবি না হয়, তাহলে পুলিশে খবর দিলে পিয়ালি স্বাভাবিক মানসিক রোগী থেকে হিংস্র মানসিক রোগী হিসেবে চিহ্নিত হবে। এই ধরনের রোগীদেরকে অনেক সময় লোবোটমি করে জড় পদার্থ করে দেওয়া হয়। পিয়ালির সঙ্গে সেটা কিছুতেই হতে দেওয়া যায় না। আর যদি স্নেহা সত্যিই ক্রাইং বেবি হয়, তাহলে আজ তাকে ছেড়ে দিলে আরও কয়েকটা নিরপরাধ মানুষের প্রাণ নেবে। সত্যিটা জানার একটাই উপায় আছে, পুতুলের মাথাটা খুলে দেখা যায়। কিন্তু পিয়ালি আবার ফিরে এলে পুতুলের মাথা ছেড়ে দেখে কি করবে ঠিক নেই। অনিন্দ্রর অসহায় লাগে। ফোনের দিকে না তাকিয়ে এই নম্বরটা ডায়াল করতে গিয়েও নিজেকে সামলে নেয়। না, পিয়ালিকে নিয়ে এতটা রিস্ক সে নিতে পারবে না। স্নেহার চুল বাঁধা হয়ে গিয়েছিল। সে ছলনার হাসি হেসে বলল, একটা ব্যাপার ভেবে মজা লাগছে জানেন। কি? মানে আমার আর পিয়ালির চেহারায় কোনো পার্থক্য নেই, গলার স্বর, হাতের ছোঁয়া সবই একই রকম। তাও আপনি ওর দিকে কেমন হা করে তাকিয়েছিলেন, অথচ আমি এতক্ষণ ধরে চুল বাঁধলাম, একবার ফিরেও তাকালেন না। আপনার দিকে তাকালে কেন জানি না ভয় করছে খুব। স্টপ ইট ম্যান, স্বীকার করুন আপনাদের পুরুষদের রকম ন্যাকা ন্যাকা আতপুতু টাইপের অসহায় মেয়েই ভালো লাগে। ওইটাই আপনাদের দুর্বলতা। এই ঠিক যেমন মেয়েদের দুর্বলতা শিশুর কান্না শুনে ছুটে আসা। আপনি নাকি বাচ্চাদের কান্নার আওয়াজ নকল করতে পারেন? একটু করে দেখাবেন? স্নেহা ক্রাইং বেবি কিনা জানার এইটাই একমাত্র উপায়। আপনি জানলেন কি করে? রেডিওতেই বলছিল। রেডিওর ব্যাপারটা শুনে আবার খুশি হয় স্নেহা। থমকে দাঁড়ায়, দু হাতে মুখ ঢেকে ফেলে। কয়েক সেকেন্ড পরেই স্নেহার হাতের ফাঁক থেকে অবিকল শিশুর কান্নার মতো একটা শব্দ বেরিয়ে আসে। অনিন্দ্র থ হয়ে যায়। দূর থেকে এ আওয়াজ শুনলে মনেই হবে না একটা পূর্ণবয়স্ক মানুষের গলা থেকে বেরোচ্ছে আওয়াজটা। মুখ ঢেকেই এবার হাসতে থাকে স্নেহা।
অনিন্দ্রর হাত এই সুযোগে চলে গেছে ফোনের উপরে। নম্বরটা ফুটেই আছে স্ক্রিনের ওপরে। সে ডায়াল বাটনটা টিপে দেয়। খুব ছোট থেকে পারি এটা, ওই একজনের থেকে শিখেছিলাম। আবার ফোনটা কেটে দেয় অনিন্দ্র। কার থেকে? সদ্য ভেজা মার্কারি ভেপারের আলো ছড়িয়ে আছে রাস্তার উপরে। আলো আধারি হয়ে আছে চতুর্দিক। তার ভিতর দিয়েই হাঁটতে থাকে দুটো মানুষ। স্নেহা ধীরে ধীরে বলে, পিয়ালি ছোট থেকেই অ্যাসাইলামে। তো অনেক বছর আগে আমরা যে অ্যাসাইলামে থাকতাম সেখানে একজন রোগী এসেছিল, বুঝলেন? পিয়ালির মতোই নাটেড। ভালো নাম জানি না, তবে ডাক নাম ছিল লিলি। পিয়ালির সঙ্গেই কথা বলতো বেশি, আর আমি এলেই খালি অ্যাভয়েড করতো। অ্যাভয়েড করতো কেন? অনিন্দ্রর দিকে আরও কিছুটা সরে এসে হাঁটতে থাকে স্নেহা। লিলি বলতো ওর নাকি খুব খুন করতে ইচ্ছা করে, বিশেষ করে মানুষের মধ্যে সিম্প্যাথি জিনিসটা দেখলেই নাকি হিংসা হয় ওর। মায়ের কাছ থেকে হয়তো কিছুটা সিম্প্যাথি ও চেয়েছিল, কিন্তু পায়নি। তাই বলতো আমার সঙ্গে কথা বললে ওর খুন করার ইচ্ছাটা বেড়ে যায়। অনিন্দ্রর মনে পড়ে রেডিওতে বলছিল এ ধরনের খুনিরা ছেলেবেলার কোনো সাবস্প্রেসড ইমোশন থেকে খুন করে থাকে। ওর মা বাবার ডিভোর্স হয়ে গিয়েছিল, তো লিলি ওর বাবার কাছেই থাকতো, আর এই বাবাটাই অ্যাবিউজ করতো ওকে। পঙ্গু করে রাখার জন্য কিসব ইঞ্জেকশন দিত। পঙ্গু করে রাখার ইঞ্জেকশন? একটু থমকায় স্নেহা, বলে, আমি ঠিক জানি না কিসের ইঞ্জেকশন, পিয়ালি জানে ওটা। আমাকে খুলে বলেনি, শুধু একরকম বাচ্চাদের মতন হাসতে পারতো। এইভাবে হাসলে নাকি ওর বাবা খুব খুশি হতো। আমি ওর কাছ থেকেই শিখিনি। তারপর লিলি গেল কোথায়? বছর দুয়েক পর ওকে অন্য অ্যাসাইলামে নিয়ে যাওয়া হয়। কেন? স্নেহার গলা এবার ক্লান্ত শোনাচ্ছে। কিছু কি বদল আসছে ওর মধ্যে? লিলি এমনিতে শান্ত ছিল, একদিন হঠাৎ করেই একটা মজার কাণ্ড করে ফেলে। সেদিন ওকে ওর মা দেখতে এসেছিল। মাকে দেখলে সেদিন লিলির মনটা না কেমন ডিস্টার্ব থাকতো। সেদিন একটু বেশিই হয়েছিল, সারা রাত ধরেও কাঁদছিল। স্নেহাকে উদাস দেখায়। সে নিজেরই কোনো যন্ত্রণাময় স্মৃতি মনে করছে। সেই রাতে আমি ওর সঙ্গে ছিলাম। ও এক সময় কাঁদতে কাঁদতে করিডোরে বেরিয়ে যায়। প্রথমে স্বাভাবিকভাবেই কাঁদছিল, হঠাৎ খেয়াল করলাম কান্নাটা বদলে গেছে। একটা শিশুর মতো কাঁদছে ও। আমি তো অবাক। একটু পরে বুঝলাম ওর উদ্দেশ্য। একজন নার্স সেই আওয়াজ শুনতে পেয়ে ঘর থেকে বেরিয়ে আসে। অ্যাসাইলামে অত ছোট বাচ্চা ছিল না, ফলে কাজটা কোনো রোগী করছে বলে সন্দেহ করেনি সেই নার্স। বাইরে আসতেই লিলি ওর ল্যারিংসে কাঁটা চামচ ঢুকিয়ে খুন করে। নার্সের গলা চিরে বেরিয়ে আসা রক্ত মাখতে মাখতে ওর কান্নাটা যেন হাসিতে বদলে যায়। এবার গেস করুন দেখি ওকে কাঁটা চামচটা কে দিয়েছিল? আপনি? উত্তেজনার স্রোত ধীরে ধীরে ছড়িয়ে পড়ে অনিন্দ্রর সমস্ত শরীরে। এই লিলি যে ক্রাইং বেবি তাতে সন্দেহ নেই। উত্তেজনার ভিতর থেকেই উত্তরটা খেলে যায় তার মাথার মধ্যে। লিলি আর কেউ নয়, পিয়ালি ও স্নেহারই আরেকটা পার্সোনালিটি। দূরে একটা ছায়া দেখা গেছে এতক্ষণে। একটা ভিখারি জাতীয় মহিলা রাস্তা পার হচ্ছে। সেটা দেখেই স্নেহার চোখে ঝিলিক খেলে যায়। গুড বাই, উই হ্যাড আ গ্রেট টাইম ম্যান, নাও আই হ্যাভ ওয়ার্ক টু ডু। ছুটে সেদিকে এগিয়ে যায় স্নেহা। অনিন্দ্র তাকে বাধা দিতে যায়, কিন্তু তার আগেই তার পকেটে ফোনটা ভাইব্রেট করে ওঠে। দ্রুত সেটা কানে চেপে ধরে। হ্যালো, রেডিও হেল্পলাইন। গলাটা চিনতে পারে অনিন্দ্র। রেডিওর ঘোষক সেই ছেলেটা। 3 বার নম্বর ডায়াল করেও কেটে দিয়েছে ও, তাই ওরা কল ব্যাক করেছে। অনিন্দ্র আমতা আমতা করে বলে, আসলে আসলে ওই ক্রাইং বেবির ব্যাপারটা, হ্যাঁ, আমি এক্ষুনি নর্থ কলকাতার কপার লেনে দাঁড়িয়ে
ওই রকম একটা কান্না শুনেছি। একটা মেয়ে আমার সঙ্গে ছিল, মনে হচ্ছে ও বিপদে পড়তে চলেছে। প্লিজ একটা কিছু করুন। মেয়ে আপনার বাড়িতেই? অনিন্দ্র কথা শেষ হতে দেয় না। চিনি না মেয়েটিকে, ওর মাথার ঠিক নেই, কোনোভাবে রাস্তায় বেরিয়ে এসেছে। বাচ্চার কান্না শুনতে পেয়েছেন আপনারা, তাই তো? অনিন্দ্র কয়েক সেকেন্ড ভেবে নেয়। উত্তরটা যদি না দেয় তাহলে এরা গুরুত্ব দেবে না ব্যাপারটাকে। হ্যাঁ হ্যাঁ শুনেছি, প্লিজ তাড়াতাড়ি কিছু করুন। আপনি শিওর বাড়িতে বাচ্চা নেই আপনার? আমি বাড়িতে নেই, আমি রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছি। ওদিক থেকে হো হো করে হেসে ওঠে ছেলেটা। ও, আপনি মনে হয় ঘোষণাটা শুনেই, মানে পুরোটা না শুনেই বন্ধ করে দিয়েছেন। অনুষ্ঠানের শেষ দিকটা আর শোনেননি বোধহয়। ইট ওয়াজ এ প্র্যাঙ্ক, এ প্র্যাকটিক্যাল জোক। মানে? অনিন্দ্র অবাক গলায় প্রশ্ন করে। ইয়েস, দেয়ার ইজ নো ক্রাইং বেবি। আমরা আসলে একটা সোশ্যাল সার্ভে করছিলাম। মানে মানুষের মনে যদি কোনো স্পেসিফিক ভয় থাকে আগে থেকে লুকিয়ে বা তাকে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে সুস্থ স্বাভাবিক মানুষও হ্যালুসিনেট করতে থাকে। ইউ ওয়ন্ট বিলিভ, বাট আপনি আমাদের 16th কলার, যিনি আউট অফ নাথিং বাচ্চার কান্না শুনতে পেয়েছেন। প্র্যাঙ্ক? অনিন্দ্র শব্দটাকে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। আর কোনো কথা না বাড়িয়ে ফোনটা কেটে দেয় সে। ক্রাইং বেবি বলে কেউ না থাক, স্নেহাকে ছেড়ে দেওয়া যায় না। অনিন্দ্র ভেবে দেখে এতক্ষণে স্নেহা একবারও বলেনি সে ক্রাইং বেবি। হয়তো সে সত্যি রাত হলে ভাঙা সিঁড়ি দিয়ে বেরিয়ে খুন করে। কয়েকটা প্রশ্ন এখনও অস্পষ্ট অনিন্দ্রর কাছে। সেগুলো আপাতত সরিয়ে রেখেই সে সামনে দৌড়তে থাকে। একটা খুনিকে কিছুতেই হাতে পেয়ে ছেড়ে দেওয়া যায় না। স্নেহা! মেয়েটা এগিয়ে গেছিল, সে পেছন ঘোরে না। পিয়ালি! মেয়েটা থেমে যায়, ঘুরে তাকায় পেছনে। অনিন্দ্র এক দৌড়ে এগিয়ে যায় তার দিকে। তাকে সামনে পেয়ে নরম হাসি খেলে যায় মেয়েটার ক্লান্ত মুখে। তুমি তুমি আমাকে বাড়ি পৌঁছে দিলে না তো? দেব, আমাকে ক্ষমা করে দাও পিয়ালি। ক্ষমা? কিন্তু আমি তো... সে আর কিছু বলার আগেই তার হাত থেকে পুতুলটা ছিনিয়ে নেয় অনিন্দ্র। তারপর এক টানে মুছড়ে ছিঁড়ে ফেলে সেটার মাথা। পিয়ালি সন্তানহারা মায়ের মতো ডুকরে চিৎকার করে ওঠে। সেদিকে কান দেয় না অনিন্দ্র। সে স্থির চোখে চেয়ে দেখে পুতুলটার ভিতর খালি, ছুরির কোনো চিহ্ন নেই সেখানে। তুমি 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 খুন করলে ওকে? বিড়ালের মতো ঝাঁপিয়ে পড়ে পিয়ালি, নখের আঁচড়ে ক্ষত বিক্ষত করে ফেলে অনিন্দ্রকে। আমি আমি তোমাকে আমার... দুটো সপাটে চর গালে পড়ে তার। আর কিছু বলে ওঠার আগেই পুতুলের মাথা আর দেহটা বুকে আগলে ধরে কাঁদতে কাঁদতে রাতের অন্ধকারে মিলিয়ে যায় পিয়ালি। আর্তচিৎকারের শব্দটা মিলিয়ে আসে। অনিন্দ্রর হুঁশ ফিরতে কয়েক মিনিট সময় লাগে। উঠে দাঁড়াতেই তার বুকের ভিতরে এক রাশ যন্ত্রণার ঢেউ আছড়ে পড়ে। স্নেহা, পিয়ালি কেউ খুনি নয়, সম্ভবত লিলি বলেও কেউ ছিল না। চোয়াল শক্ত হয়ে ওঠে তার। যে করেই হোক খুঁজে বের করতে হবে পিয়ালিকে। এত রাতে একটা মেয়ে এভাবে রাস্তায় ঘুরে বেড়ালে, মেয়েটাকে কি ভালোবেসে ফেলেছে ও? পিয়ালি, পিয়ালি প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো, চিৎকার করে ওঠে অনিন্দ্র। বাতাস ঢিমে তালে বইতে থাকে, কোনো উত্তর আসে না। পরের আধ ঘন্টা উত্তর কলকাতার অলিতে গলিতে ছুটে বেড়াতে থাকে অনিন্দ্র। কপারলিনের আশেপাশের কানা গলিগুলো হানাবাড়ির মতো হা করে আছে। ব্ল্যাক হোলের মতো গিলে খেয়েছে পিয়ালিকে। ঘণ্টাখানেক পর অনিন্দ্র ক্লান্ত হয়ে একটা পাঁচিলে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ে। ফোনটা বের করে একবার দেখে, কিছু একটা খটকা লাগে তার। কিন্তু সেটা ভাবার আগেই একটা চাপা শব্দ কানে আসে। কান্নার আওয়াজ, একটা বাচ্চার কান্নার আওয়াজ। একটু আগে স্নেহা যেমন করে হেসেছিল। পিয়ালি,
প্রায় ছুটে সেদিকে এগিয়ে যায় অনিন্দ্র। খটকাটা তার মাথা থেকে উবে গেছে। অন্ধকারের বুক থেকে ভেসে আসছে কান্নাটা। পিয়ালি, পিয়ালি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে সন্দেহ। সামনে এগোতে গিয়েও থমকে যায় অনিন্দ্র। পিছনে একটা পায়ের আওয়াজ শুনতে পেয়েছে। পিয়ালি যদি সামনে থাকে তাহলে পেছনে কে? সে পেছনে ঘোরে। পিয়ালি দাঁড়িয়ে আছে। অবাক হয়ে তার দিকে তাকায় অনিন্দ্র। তুমি এখানে তাহলে? হ্যাঁ। মুখ ফিরিয়ে সামনের অন্ধকারের দিকে ফেরে অনিন্দ্র। কাপা কাপা আঙুলে অন্ধকারের ভেতরের দিকে নির্দেশ করে পিয়ালি। একটা শব্দ বেরিয়ে আসে তার মুখ থেকে। ওই যে লিলি। কান খাড়া করে অনিন্দ্র শোনে সামনে থেকে একটা চাপা গলার স্বর ভেসে আসছে। চিনতে পারে সে একটু আগের শোনা সেই কবিতার কয়েকটা লাইন। হেঁটেছি অনেক পথ, আমার ফুরলো পথ, এখানে সকল পথ তোমার পায়ের পথে গিয়েছে নীলাভ ঘাসে মুছে। কবিতাটা শেষ হতেই দুটো শক্ত হাতের ধাক্কায় রাস্তার উপরে আছড়ে পড়ে অনিন্দ্র। সামনে তাকিয়ে দেখে একটা ছায়ায় ঢাকা মূর্তি এগিয়ে আসছে তার দিকে। মূর্তির এক হাতে ধারালো ছুরি, অন্য হাতে একটা ইঞ্চি পাঁচেকের পুতুল। লীলাময় গুহ, আমার মায়ের দেওয়া নাম। বাবা ডাকতো লিলি। গলাটা চেনে অনিন্দ্র। হঠাৎ করে খটকাটা ভেসে ওঠে তার চোখের সামনে। যে ফোনটা তার কাছে এসেছিল সেটা কোনো রেডিও স্টেশনের রেজিস্টার্ড নাম্বার নয়, পার্সোনাল নাম্বার। মানুষটার মুখটা এখনো ঢেকে আছে অন্ধকারে। শুধু গলাটা চেনা লাগছে, ভীষণ চেনা লাগছে। কবিতার লাইনগুলো মনে পড়ে যায়। হ্যাঁ, এই গলাতেই শুনেছিল কবিতাটা। তুমি যে রয়েছ কাছে, ঘাসে যে তোমার ছায়া, তোমার হাতের ছায়া, তোমার শাড়ির ছায়া ঘাসে, আকাশে চাঁদের আলো, উঠোনে চাঁদের আলো, নীলাভ চাঁদের আলো, এমন চাঁদের আলো আজ। এই কবিতাটা শুনলেই আমার নিজের মা বাপের কথা মনে পড়ে জানেন। বাপটা বেউরা ছিল সালা, মেয়ের শখ ছিল তার। কিন্তু হয় ছেলে, যত দিন যায় তার মেয়ে সন্তানের শখ বেড়ে উঠতে থাকে। পাগলা হয়ে যায় সালা। ছেলেটাকেই অ্যাবিউজ করে কয়েকবার। অ্যাবিউজ বোঝেন তো আপনি? মানে ছেলেটা বলে চলেছে কথাগুলো। এই মুহূর্তে তার হাত ঘোরাফেরা করছে অনিন্দ্রর বুকে, কোমরে। ছুরিটা উঠে এলো ছেলেটার হাতে ধরা পুতুলটার গলার কাছে। পুতুলের মাথাটা খসে পড়ল ধর থেকে। হারামিটা আমার বডিতে মেয়ে ছেলের তুলতে হরমোনাল ইঞ্জেকশন দিত রোজ। ওই ইঞ্জেকশনগুলো আমার নার্ভকে শেষ করে দিত। গলাটা মেলি হয়ে যেত, আমার শরীরটাও কষ্ট হতো ভীষণ ভীষণ। একটু পরে আপনার যেমন হবে। মাকে বলতাম জানেন, আমাকে এর হাত থেকে বাঁচাও মা। কিন্তু মাও শালা জানতো একবার এই সব খবর বাজারে এলে বাবার জেল হাজত হয়ে যাবে, মান সম্মান সব ভোগে যাবে। শেষে একদিন সবাই জানলো। ততদিনে আমিও শালা বেওড়া হয়ে গেছি। কিন্তু আমি কি করেছি আপনার? অনিন্দ্র চিৎকার করে ওঠে। করবি করবি, আজ না হোক কাল কারো না কারো বাপ তো হবি, তাই না? ওই যে বললাম, ঘাসে যে তোমার ছায়া, তোমার হাতের ছায়া, তোমার শাড়ির ছায়া ঘাসে। কিন্তু আমি একটা সরু ছুরির ফলা অনিন্দ্রর গলাটা চিরে দেয়। বকবগিয়ে রক্ত বেরিয়ে আসে সেখান থেকে। রক্তাক্ত অসহায় চোখে মৃত্যুর আগে শেষ একবার পিয়ালির দিকে তাকায়। এদিকে ভ্রুক্ষেপই নেই পিয়ালির। মেয়েটা আবার সেই আগের লালাবাই গেয়ে কাঁদতে কাঁদতে পুতুলের মাথাটা এক মনে জোড়ার চেষ্টা করছে। সেটা জুড়বে না আর। মিনিট দশেকের পর কপার লেনের লাগোয়া কানাগলিতে পড়ে থাকে অনিন্দ্রর নিথর দেহটা। বৃষ্টির জমা জলে শরবতের মতো মিশতে থাকে রক্তের স্রোত।
তার থেকে একটু দূরে পড়ে থাকে একটা মাথা কাটা পুতুলের দেহ। কাছেই কোনো বাড়ির দোতলায় একটা শিশুর কান্না শোনা যায়। কেন কাঁদছে কে জানে। শিশুরা অকারণেই কাঁদে। শুনছিলেন শায়ক আমানের রচনা শিশুরা অকারণেই কাঁদে। রেডিও ঘোষক এবং লিলির ভূমিকায় আমি বিজয়, স্নেহা এবং পিয়ালির ভূমিকায় তিথি, লীলাময় গুহর বাবার ভূমিকায় কবি বিপ্রতীপ দে। সমগ্র পরিচালনা এবং পরিকল্পনা স্টাডি একাডেমি দ্য সিম্বল অফ এডুকেশন। মিউজিক ডিজাইন তরঙ্গ দ্য আল্টিমেট মিউজিক এবং পোস্টার ডিজাইন চারুলিপি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি পর্বে নতুন কোনো গল্প অথবা কবিতা নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন, পাশে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেলের। ঝরাপাতা, কবিতার ও গল্পের কথা বিজয়ের সঙ্গে। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন গল্প পেতে এবং কবিতা পেতে। দেখা হচ্ছে আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। ধন্যবাদ।